গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ থাকছে এই ত্রয়োবিংশ পর্ব। তা যেভাবেই হোক এই বিয়েটার উপলক্ষে আমোদ আহ্লাদটা করল খুব। নববিবাহিত মানু একদিন নিজের পয়সা খরচ করে সবাইকে নতুন একটা জিনিস দেখালো, বাংলা বায়োস্কোপ। চন্দন একদিন নতুন বইয়ের ছুতোয় গোষ্ঠীবর্গ সবাইকে নেমন্তন্ন করল। শুধু সব কিছু আহ্লাদ থেকে বঞ্চিত থাকলো সুবর্ণ। সুবর্ণকে আবার ঘুষে জ্বরে ধরেছে। আর বকুল কোনো আমোদিতে যোগ দেয় না তার স্বভাবগত কুনমিতে। তবু সুবর্ণ যেন মনে হয় অসুস্থ মা একা বাড়িতে পড়ে থাকবে এটা অনুমোদন করছে না বলেই বকুলের এতটা কুনমি। নইলে সে স্ত্রী পারুলের সঙ্গে তো আছে হৃদ্যতা। বায়োস্কোপ দেখতে, নেমন্তন্ন খেতে দুদিনই মায় প্রবোধ সবাই বেরিয়ে যায়। সুবর্ণ ঘন্টার পর ঘন্টা দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকে, যেন দেওয়ালে কত কি লেখা আছে, পড়ছে সেই সব। সুবর্ণ ছোট ছেলে সুবল কোথায় থাকে বোঝা যায় না। শুধু হঠাৎ একবার এসে ঘরের মাঝখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ে আসতে বলে, ওষুধ টষুধ কিছু খাবার ছিল নাকি? নয়তো বলে, বলছিলে নাকি কিছু? অথবা বলে, খাবার রেখে গেছেন ওরা, জল আছে? তোমার খাবার এত স্পষ্ট করে বলে না, শুধু খাবার। তবু মায়ের জন্য যে উৎকণ্ঠিত সে এটা বোঝা যায়। কিন্তু সুবর্ণর এই ছোট ছেলে যদি এসে বিছানার ধারে বসে পড়ে বলতো, মা তোমার কি বেশি জ্বর এলো নাকি? কিংবা নীরবে কপালে হাতটা রেখে অনুভব করতে চেষ্টা করত উত্তাপের মাত্রাটা কতখানি, হয়তো সুবর্ণ বেঁচে যেত। তা সে করে না। শুধু মার ধারে কাছে কোথায় যেন তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকে। একটু কাশির শব্দ পেলেই দরজা কাছে এসে দাঁড়ায়। হয়তো ওর ইচ্ছে হয় মার বিছানার ধারে বসে মার গায়ে হাত রাখে। অনভ্যাসের বশে পারে না, তাই শুধু তার চোখে মুখে একটা বিপন্ন উৎকণ্ঠার ভাব ফুটে ওঠে। দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকলেও সুবর্ণ অনুভব করতে পারে সেই মুখচ্ছবি। তবু সুবর্ণ তো বলে না, আয় না সুবল, আমার কাছে এসে একটু বস না। বলে না নয়, বলতে পারে না। সুবর্ণর সমস্ত অন্তরাত্মা বলবার জন্য আকুল হয়ে ওঠে। তবু বোবা হয়ে থাকে বাকযন্ত্র। যেন ক্ষুধিত তৃষ্ণার্ত সুবর্ণর হাতেই মজুত রয়েছে তার ক্ষুধার খাদ্য, তৃষ্ণার জল। কিন্তু রয়েছে একটা সিল করা বাক্সে, আর সেই সিল ভাঙা ক্ষুধা তৃষ্ণা মেটাবার ক্ষমতা সুবর্ণর নেই। মেয়েরা একে একে বিদায় নিল। পারুলের যাত্রাকালে বকুল আসতে বলে, ভুল করিস না শেস্তি, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবি তুই? পারুল ঈষৎ কঠিন হাসি হেসে বলে, চোরের সঙ্গে কাড়াকাড়ি করে থালার দখলটা নেবার প্রবৃত্তিও নেই। তা বলে তুই কবিতা লেখা ছেড়ে দিবি? অত ভালো লিখতিস। বকিস না। পারুল হেসে ওঠে, শালক চিনেছে গোপাল ঠাকুর, ভারী তো লেখা, ছেড়ে দিলে পৃথিবীর ভারী লোকসান। পৃথিবীর না হোক, তো নিজের তো অনেক লোকসান। পারুল অন্যদিকে তাকিয়ে বলে, লবণ সমুদ্রে বাড়তি এক মুঠো নুন ফেললে কি ইতর বিশেষ হয় বলতো? জীবনটাই তো লোকসানের। কিন্তু শেষদি অমলবাবু তো। আরে কি মুশকিল, তোদের অমলবাবুর নিন্দে করছি নাকি আমি? মহাশয় ব্যক্তি স্ত্রীর একটু আরামায়েশের জন্য ভাড়ার ভেঙে খরচা করতে পারেন, শুধু প্রেমের কবিতা চলবে না। বেশ তো, ভগবানের বিষয় নিয়ে লিখবি। পারুলোর মাথাটা একটু আদরের নাড়া দিয়ে বলে, ভারী তো লেখা, তার জন্য ভেবে ভেবে মনটা তোর গোল দেখছি। বিদ্যান মুখ্যদের নিয়ে আবার অনেক জ্বালা রে। ঈশ্বরী যে মানুষের আদি অনন্তকালের প্রেমাস্পদ, এই ওদের মগজে ঢোকে না। আবেগ আর ব্যাকুলতা এই দেখলেই তার মধ্যে আষ্টে গন্ধ পায় ওরা।
যাকগে, মোরগগে, মাও তো জীবনভর কত কি লিখলেন, তার পরিণাম তো নিজেই বললি। যদিও মার ওই লেখা সম্পর্কে খুব একটা উচ্চ ধারণা ছিল না পারুলের, বরং মার তীব্রতা, মার আবেগ, মার সব বিষয়ে তাল ঠুকে প্রতিবাদ আর বিদ্রোহ করা, এসবকে পারুল খুব অবজ্ঞার চোখেই দেখত। জানত মার লেখাও ওই পর্যায়ের, কাজে মূল্যবোধ কিছু ছিল না তার সম্বন্ধে। তবু এখন একটু উল্লেখ করল, ব্যর্থতার তুলনা করতে করল উল্লেখ। বকুল চুপ করে থাকল। বকুলের হঠাৎ সেই এক লহমার জন্য দেখা আগুনের আভায় স্পষ্ট হয়ে ওঠা মুখটা মনে পড়ল। সেই মুখ পরাজিত সৈনিকের না, অপরাজেয় কাঠিন্যের। আজ পর্যন্ত ঠিক করতে পারেনি বকুল। তা হয়তো পরাজিতেরই, হয়তো সুবর্ণ ওই দেওয়ালের দিকে তাকিয়ে দেওয়ালের লেখা পড়ে না, লেখে সেখানে অদৃশ্য কালিতে লিখে রাখে বঞ্চনা জর্জর পীড়িত আত্মাদের ইতিহাস। না, শুধু তার নিজের কথা নয়, লক্ষ লক্ষ আত্মার কথা। পরবর্তীকাল পড়বে ওই লেখা। কে জানে তখন আবার তার প্রতিক্রিয়া জন্মবে কিনা আরেক নতুন জাতি, উদ্ধত, অবিনয়ী, অসহিষ্ণু, অসন্তুষ্ট, আত্মকেন্দ্রিক। দেওয়ালের লেখাও তো সেরেটের লেখার মতো একবার লেখা হয়, একবার মোছা হয়। আজ হয়তো এক ঋত সর্বস্ব সৈনিক পরাজয়ের কথা লিখে রেখে যাচ্ছে, আগামীকাল। কিন্তু সত্যিই কি তবে এবার যাচ্ছে সুবর্ণলতা? তা নইলে এত ভেঙে পড়েছে কেন? উঠতে যদি পারেও উঠতে চায় না, বিছানাতেই রাত দিন। মেঝে মাদুরের উপর পাতা বিছানা, ঘর মোছা ঝি জ্ঞানদা এসে বলে, একটু যে উঠতে হবে মা। আগে আগে উঠেছিল সুবর্ণ, আজকাল বলে, আর উঠতে পারি না বাপু, পাশ থেকে মুছে নিয়ে যাও। আর মাঝে মাঝে বলে, দক্ষিণের ওই বারান্দাটায় একটা চিক টাঙিয়ে দিলে ওইখানেই শুতাম। প্রবোধ শুনতে পেয়ে রাগ করে বলে, ওই খোলা বারান্দায় শোবে? এই নিত্যি জ্বর। ঘুষঘুষে জ্বরে খোলা হওয়া ভালো, সুবর্ণ একটু হেসে বলে। তাছাড়া দক্ষিণের বারান্দায় মরবার যে বড় স্বাদ আমার। ওসব অলক্ষণে কথা বলো না মেজো বউ। প্রবোধ গুম হয়ে যায়। সুবর্ণ বলে, অলক্ষণে কি গো, এখন মরলে জয় জোকার। যাকগে, মরছি না তো, মরবও না। তবে রাত্রিরে কিসে মরি, তোমার ঘুম হয় না। তা কথাটা মিথ্যে নয়। ও দেওয়ালের একেবারে ওপ্রান্তে উঁচু খাটে ঝালর দেওয়া বালিশ তাকিয়ার ঘেরা যে বিছানাটি বড় আরামের শয্যা ছিল, প্রবোধের সেখানে আর নিশ্চিন্তে ঘুমানো হচ্ছে না। ওই কাশির শব্দ হলেই কেমন যেন ঘরে টিকতে পায় না প্রবোধ। দরজা খুলে বেরিয়ে দালানের চৌকিতে এসে বসে। তবু প্রতিবাদ করে প্রবোধ, বাহ, শুধু আমার ঘুমটাই বড় হলো, তুমিও তো কেশে কেশে। কিন্তু প্রতিবাদের সুরটা যেন দুর্বল শোনায়। সুবর্ণ দেওয়ালের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, তা নিজেকে তো নিজের কাছ থেকে সরিয়ে নেবার উপায় নেই। আজও আবার সেই কথাই ওঠে, কারণ গত রাত্রে প্রবোধ প্রায় সারা রাতে ভেতর দালানে কাটিয়েছে। তবু আজ যেই সুবর্ণ দক্ষিণের বারান্দায় চিক ফেলার কথা বলে, প্রবোধ পাড়া জানিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আয় বকুল, দাদাদের বল মুটে ডেকে আমার খাটখানা ওই ছোট ঘরে নিয়ে যাক, ওখানেই শোবো আমি আজ থেকে। কাশির জন্য নাকি ঘুমের ব্যাঘাত হয় আমার, তাই একটা রুগী যাবে খোলা বারান্দায় শুতে। ঘরে দাঁড়িয়ে নয়, ঘর থেকে বেরিয়ে চেঁচায়। সুবর্ণ যেন সেই চেঁচানিটার দিকেই একটা রহস্যময় ব্যঙ্গ হাসির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ব্যবস্থাটা করে দিল সুবল, বাবার নয় মার। কোথা থেকে যেন খান তিনেক চিক আর ত্রিপল এনে বারান্দায় ঝুলিয়ে দিয়ে মার বিছানাটা তুলে নিয়ে গেল সেখানে, নিঃশব্দে, সকলের অগচরে। বলেছিল সুবর্ণ সকলের অগচরে। সুবর্ণ কি ভেবেছিল হাতে মজুদ এই বাক্সটা সিল আমি ভাঙবই? তাই বলেছিল সুবর্ণ,
সুবল, কখনো তো কিছু অনুরোধ করিনি বাবা। একটা অনুরোধ রাখবি? দক্ষিণের বারান্দায় মরবার বড় শখ হয়েছে, করে দিবি ব্যবস্থা? সুবল উত্তর দেয়নি। বোঝা যায়নি করবে কিনা, কিন্তু খানিক পরেই দেখা যায় বারান্দায় পর্দা ঘিরছে। কেদার বদ্রী ফেরত মাসখানেক বারাণসীতে কাটিয়ে দীর্ঘদিন পরে কলকাতায় ফিরলেন জয়াবতী। আর এসেই দুদিন পরে দেখতে এলেন সুবর্ণকে। দেখলেন নতুন ব্যবস্থা, দেখলেন জীর্ণ অবস্থা। কাছে বসে পড়ে বললেন, মানুষের ওপর অভিমান সাজে সুবর্ণ। ইট পাথরের ওপর অভিমান করে নিজেকে শেষ করার বাড়া বোকামি আর কি আছে? সুবর্ণ হেসে বলে, জানোই তো, চিরকেলে বোকা। কিন্তু অভিমানটা ইট পাথরের ওপর, এ কথা কে বলল? যদি বলি সৃষ্টিকর্তার ওপর। তা সে লোকটাও তো ইট পাথর, তবে নাচার। বৌমা বলছিল, শরীরের ওপর অবহেলা করে করেই নাকি রোগটি বাঁধিয়েছ। ওরা মা বলে ব্যস্ত হয়, তাই ও কথা বলে। মরণকালে তো একটা কিছু হবেই। তা কালটাকে তো স্বেচ্ছায় ত্বরান্বিত করছিস। শুনলাম ওষুধ খাস না, পথ্যি খাস না, বউরা সেবা যত্ন করতে এলে নিস না। এটা তো ঠিক নয় ভাই। সুবর্ণর ব্যাধি ম্লান চোখ দুটো একবার জ্বলে উঠল, তারপর ছায়া হয়ে গেল। বলল, ওই তো বললাম, চিরকেলে বোকা। জয়াবতী বললেন, তা তো জানি। সংসারে যে পুরো খাঁটিতে কাজ চলে না, ন্যায় আর অন্যায়, সত্যিতে আর মিথ্যেতে আপোষ করে নেওয়া ভিন্ন যে সংসার অচল, এ কথা তো কখনো বুঝিয়ে পারিনি তোকে। কিন্তু আমি বেঁচে থাকতে নাই বাপ সরে পড়লি। একজন তো কোনো কালে ফেলে চলে গেছে, তুই গেলে যে একেবারে নির্বান্ধব। সুবর্ণ সে দীর্ঘ কালো চোখ দুটো কোটরে বসে গেছে। তবু বুঝি সে চোখ আজও কথা বলতে ভুলে যায়নি। সেই চোখের কথার সঙ্গে মুখের কথাও মেশায় সুবর্ণ। যে ফেলে চলে গেছে সে তোমাকে আজও ভরে রেখেছে জয়াদি। তোমার নির্বান্ধব হবার ভয় নেই। বুঝলাম, খুব জ্ঞান দিলি। তবু দুটো মনের কথা বলারও তো সঙ্গী দরকার। আর তুই কি শেষটা হার মেনে চলে যাবি? পণ ছিল আর হার মানব না, কিন্তু সৃষ্টিকর্তা যে সুবর্ণের উপর বড় আক্রোশ, আর পারছি না। সেবা যত্নের কথা বলছে জয়াদি, সে যা করতে আসে কেউ কি অন্তর থেকে করে? সবই লোক দেখানো। জয়াবতী হেসে ফেললেন, বললেন, চোখে যেটা দেখা যায় সেটাই দেখতে হয় সুবর্ণ। অন্তরটা দেখতে যাওয়া বিধাতার বিধানের ব্যতিক্রম। সুবর্ণ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, থাক জয়াদি, ও নিয়ে তর্ক করা বৃথা। এ কাঠামোয় নতুন করে আর কিছু হবে না। তার চাইতে তুমি যা সব দেখে এলে তার কথা বলো। জয়াবতী ক্ষুব্ধ গলায় বলেন, সে আর বিশদ করে বলতে ইচ্ছে নেই সুবর্ণ। তোর কাছে চিরকালে লজ্জা রয়ে গেল আমার। তীর্থ করেছি না, রাত দিন অপরাধের ভারে মরমে মরে থেকেছি। ও মা, শোনো কথা। সুবর্ণর ও কথা চাপা দিতে চেষ্টা করে, কিন্তু জয়াবতী কথাটা শেষ করেন। শুধু আমি একা হলে তোকে ফেলে চলে যাওয়ার কথা ভাবতেও পারতাম না, কিন্তু দল বড় ভয়ানক জিনিস। ও জিনিসে মায়া থাকে না, মমতা থাকে না, চক্ষু লজ্জা থাকে না। যাব না বললে খেয়ে ফেলতো আমায়। আমিই তো উদ্যোগী। সুবর্ণ বলে, যাবে না কি বলো? তীর্থ বলে কথা, মহাতীর্থ। জীবনে দুবার সুযোগ আসে না। আমার ভাগ্য আমায়। হ্যাঁ, এই একটা জায়গায় যেখানে সুবর্ণ সাধারণ মানুষের মতো কথা কয়, ভাগ্য নিয়ে আক্ষেপ করে। ঠাকুরপুর অসুখ যে শক্ত নয় সে আমি বুঝেছিলাম। জয়াবতী একটু চুপ করে থেকে বলেন, তবু যাওয়া আটকাতো না যদি ছেলেরা প্রতিকূল না হতো। সুবর্ণ হঠাৎ হেসে ওঠে, খাপছাড়া ভাঙা ভাঙা। শোনো কথা, জন্মলগ্নই যার প্রতিকূল তার আবার কি অনুকূল হবে? তা এটাই হয়তো ঠিক কথা।
জন্মলগ্ন নাকি তার রাশি নক্ষত্রের সৈন্য সামন্ত নিয়ে আজীবন তাড়া করে বেড়ায় মানুষকে। এটা একটা অঙ্কশাস্ত্রের কথা। কথায় ছেদ পড়ল। এক হাতে গেলাস, এক হাতে রেকাবি নিয়ে এসে ঢুকলো ভানুর বউ। সহাস্যে বলল, জেঠিমা তীর্থ থেকে ফিরেছেন, আজ কিন্তু আপনাকে জল না খাইয়ে ছাড়বো না। দেখুন, আমি তসর কাপড় পরে পাথরের বাসনে করে নিয়ে এসেছি। জয়াবতী স্মিত মুখে বলেন, না জিজ্ঞেস করে এসব করতে গেল কেন গো পাগলি মেয়ে? আজ যে আমার সংকটা, কিছু খাবো না তো। কিছু খাবেন না? না গো মা জাননী, কিচ্ছু না। দেখো দেখি, শুধু শুধু কষ্ট পেলে। দুঃখের আর অবধি থাকে না বড় বৌমার, ম্লান মুখে চলে যায়। চলে গেলে সুবর্ণলতা বলে, তুমি তো বেশ অভিনয় করতে পারো জয়াদি। জয়াবতী হেসে বলেন, উপায় কি, জগৎটা তো থিয়েটারই। তুমি অভিনয় করতে পারলে না বলেই হেরে মরলে। সুবর্ণলতা আস্তে ওর হাতটা মুঠোয় চেপে ঈষৎ চাপ দিয়ে বলে, হেরেছি, কিন্তু হার মানিনি। জয়াবতী উঠছিলেন, প্রবোধ এসে দাঁড়ালো। হইচই করে বলে উঠলেন, এই যে নতুন বৌঠান, তীর্থ তীর্থ হলো? ভালো ভালো। তা দেখছেন তো আপনার শোয়ের অবস্থা, অথচ এক পুড়িয়ে ওষুধ খাবে না, সে বা যত্ন নেবে না। আবার এই খোলা জায়গায় এসে শোয়া, নিজের দোষে প্রাণটা খোয়াবে মানুষটা। সুবর্ণলতা হঠাৎ দারুণ কাশতে থাকে, থামতেই চায় না। প্রবোধ ভয়ার্ত মুখে চেঁচিয়ে ওঠে, আয় বকুল, কোথায় থাকিস সব? রোগা মানুষ, একটু জলও। আচ্ছা আমি দেখছি। বলে বোধ করি নিজেই জলের চেষ্টায় বেরিয়ে যায়। গঙ্গার জল কত বাড়ল, পৃথিবীর গতি কত বদলালো, তবু সমাজ সামাজিকতার লৌহ নিগড় থেকে ছুটি নেয় না বুড়ো বুড়িরা। শ্যামা সুন্দরীকে এখন কেউ সামাজিকতা করল না বলে নিন্দে করবে না। তবু তিনি কানুর খোকা হয়েছে শুনে রূপোর ঝিনুক বাটি নিয়ে মুখ দেখতে এলেন, অর্থাৎ চিরকাল যা করে এসেছেন তা করবেন। সবাই বকতে লাগলো। উনি বললেন, তা হোক তা হোক, প্রবোধের এই প্রথম পত্তুর, বড় নাতবউ তো প্রথম মেয়ে দেখিয়েছে। পত্তুর, তাই বটে, জিনিসটা আরাধনার। অথচ সুবর্ণলতা বেহুশ হয়ে বসেছিল। সোনার হার দিয়ে মুখ দেখার কথা যার, নিজের ত্রুটি দেখে না সুবর্ণ, কেবল পরের ত্রুটি টের পায়। সে যা, শ্যামাসুন্দরীর ছানি পড়ে আসা চোখেও অবস্থাটা ধরা পড়ল। প্রবোধকে ডেকে বললেন কথাটা। বৌমার কি হাল প্রবোধ? ডাক্তার বলতে কিছু দেখিয়েছ? প্রবোধ মাথা চুলকে বলে, ডাক্তার বুদ্ধি মানে পাড়ার একজন খুব ভালো হোমিওপ্যাথ, তার কাছ থেকে ওষুধ এনে দিয়েছিলাম, কিন্তু খেলে না ওষুধ, পড়ে থাকলো। চিরকালে জেদি তো, ওই মনের গুণেই কখনো শান্তি পেল না। তুমি তো দেখেছো মামি, চিরকালটা সাধ্যের অতিরিক্ত করলাম, তবু কখনো মন উঠল না। শ্যামা সুন্দরী ব্যস্ত গলায় বলেন, আহা, মন মন করেই বা দোষ দিচ্ছ কেন বাবা? মানুষের দেহে কি ব্যাধি হয় না? শ্যামা সুন্দরী চলে যেতেই প্রবোধ পাড়ার ব্রজেন কবরেজকে ডেকে আনলো। সুবর্ণলতাকে উদ্দেশ্য করে দরাজ গলায় বললে, এই যে কবরেজ মশাই এসেছেন, নাও এখন বলো তোমার অসুখটা কি? এদের দেখে চমকে উঠে বসে মাথায় কাপড় টেনে দিয়েছিল সুবর্ণ। কবিরাজ মশাই, কই দেখি তোমার হাতটা, বলে নিজের হস্ত প্রসারণ করতেই দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনাকে অকারণ কষ্ট দেওয়া হলো কবিরাজ মশাই, কোথাও কোনো অসুখ নেই আমার। কবরেজ পাড়ার লোক, সমীহ কম। প্রবোধ তিরিক্ষে গলায় বলে ওঠে, অসুখ নেই? অথচ সমানে শুনছি ঘুষঘুষে জ্বর, কেশে কেশে অস্থির। সুবর্ণলতা মাথা নেড়ে বলে, ও কিছু না। কিছু না বলে তো যেটি দেখাচ্ছ, এদিকে আত্মীয় স্বজন এসে আমায় গালমন্দ করে যায়। কবরেজ মশাই যখন এসেছেন, একবার না হয় দেখে যান না, খামোকা দিন দিন শুকিয়ে বা যাচ্ছ কেন, সেটাও তো দেখা দরকার। সুবর্ণলতা আরো দৃঢ় গলায় বলে, না, দরকার নেই,
আপনাকে বৃথা কষ্ট দেওয়া হলো কবরেজ মশাই, আপনি আসুন গিয়ে। অর্থাৎ আপনি বিদায় হন। এমনই করে একদিন কুল পুরোহিতকে তাড়িয়েছিল। ব্রজেন কবরেজ ফর্সা মানুষ আরক্ত মুখটা আরো আরক্ত করে বলেন, বাড়িতে পরামর্শ করে তবে ডাক্তার বদ্যিকে কল দিতে হয় প্রবোধবাবু। প্রবোধবাবু ঘাড় হেট করে সঙ্গে সঙ্গে নেমে যান। কবরেজ এসেছিলেন, দেখানো হয়নি কেন? বহুকাল আগে যে বাড়ি ছেড়ে এসেছে ভানু, আজও অবিকল সে বাড়ির একজনের মতো মুখ ভঙ্গিমার বলে উঠল, এটার মানে? সুবর্ণলতা সেই মুখের দিক থেকে মুখ ফিরিয়ে বলল, দরকার নেই বলে। দরকার আছে কি নেই সেটা চিকিৎসকের বিবেচনার উপর ছেড়ে দিলে ভালো হতো না? সুবর্ণ বলে উঠল, উঠে বসল, স্থির গলায় বলল, সেই ভালোটা অবশ্যই তোমাদের, কিন্তু বলতে পারো আজীবন কেবলমাত্র তোমাদের ভালোটাই ঘটবে কেন পৃথিবীতে? কবরেজের মতো মুখ করে ভানুও উঠে গেল, বলে গেল, সংসারে অশান্তির আগুন জ্বালাটাই এখন প্রধান কাজ হয়েছে তোমার, আর এখনই বা কেন? চিরকালই। খাতার নিচে চিরদিনের মতো টেরা টেনে দিয়ে চলে গেল বলেই মনে হলো। আশ্চর্য, একটা মানুষ শুধু মনের দোষেই খাক করলো সবাইকে। রোগ হয়নি বলে কোবরেজ তাড়ালে, অথচ চিরশয্যা পেতে শুয়ে আছে। মানেটা কি? তা মানেটা আবিষ্কার করে বউরা, চুপি চুপি বলা বলি করে সেটা তারা। দেখতে তো পাওয়া যাচ্ছে রোগটা ভালো নয়, কাশি রোগ, ছোঁয়াচে রোগ, তবু ডাক্তার কোবরেজ দেখালে তো হাতে নাতে ধরা পড়ে। মেয়ের বিয়ে দিতে বেগ পেতে হবে, তাই। তবু মানে একটা আবিষ্কার করেছে তারা, যেটির মধ্যে সুবর্ণলতার সদ্বুদ্ধি আর সংসারের প্রতি শুভেচ্ছা দেখতে পেয়েছে তারা। পরের মেয়ে হয়ে পেয়েছে। বরং কানুর বউ এটাও বলেছে, অতিরিক্ত অভিমানী মানুষ, অথচ বাবা একেবারে অন্য ধরনের। কিন্তু এসব তো তারা সুবর্ণলতার সামনে বলে না যে সুবর্ণলতা টের পাবে। তাকে কেবলমাত্র মন্দ বুদ্ধি ছাড়াও অন্য কিছু ভাবে কেউ কেউ। তড়িঘড়ি রোগ নয়, তাই হুড়মুড়ি দেখতে আসার কথা নয়। তবু চন্দন আজকাল মাঝে মাঝেই আসে। শ্বশুর বাড়িতে মনোমালিন্য চলছে, তাই ছুতো করে পালিয়ে আসে। এসে মার কাছে বসে খানিকটা কুশল প্রশ্ন করে খানিকটা হা হুতোষ করে উঠে যায়। থিয়েটার দেখার ঝোঁকটা প্রবল তার। সেই ব্যবস্থা করতেই ভাজেদের কাছে আসে। ওখান থেকে যেতে গেলেই তো এক পাল যা ননদের টিকিটের দাম গুনতে হবে। ভেতরে যতই মনোমালিন্য থাক, বাইরের সৌষ্ঠব না রাখলে চলে না। এখানেও বালাই নেই, বউ দুটোকে নাচালেই হয়ে যায় ব্যবস্থা। গিন্নি বান্নি একটা ননদ সঙ্গে যাচ্ছে দেখলে আপত্তি করে না বরেরা। 26-27 বছর বয়স তো হলো চন্দনের, ঝিয়ের সঙ্গে চলে যায়। টিকিট কেনার ঝামেলা ঝিকে দিয়েই মেটে। থিয়েটার দেখে রাতের খাওয়া দাওয়া সেরে তবে বিদায় গ্রহণ। কদাচ চাপাও এসে জোটে, তবে তার ফুরসত কম। শ্বশুর বাড়িতে ভারী শাসন। চন্দন এসেছিল, যাবার সময় আবার মার কাছে একটু বসে গিয়ে গায়ে পায়ে হাত বুলিয়ে বিদায় নেয় চন্দন। একটা নিঃশ্বাস ফেলে বলে, আবার সময় পেলে আসবো মা। সুবর্ণলতা মেয়ের কথায় উত্তর দেয় না। কাছে দাঁড়িয়ে থাকা কানুর দিকে তাকিয়ে বলে, ওদের সব বলে দিও কানু, আমার মরার আগে আর কারোর আসার দরকার নেই, মরলে পরে যেন আসে। বললই কথা, মরতে বসেও স্বভাব চায়নি। পেটের মেয়েকে অপমান করলো, মানুষকে অপমান করে করে ওটা যেন পেশা হয়ে গেছে ওর। কিন্তু মেয়ে বলে তো এই অপমানটা নীরবে হজম করতে পারে না চন্দন। ভাবতে পারে না রোগা মানুষের কথা ধর্তব্য নয়। সেও আচ্ছা মনে থাকবে বলে গটগটিয়ে গিয়ে গাড়িতে ওঠে। কানু পিছু পিছু যায় পৌঁছতে। পরদিনই খবরটা চাপার কাছে পৌঁছে যায় এবং বহুবার বলা কথাটাই আবার বলে দুজনে, আমরা সতীনঝি, আসল মেয়ে পারুলবালা আর বকুলবালা। তদ্বধি মায়ের আদেশ পালন করে চলছিল তারা। আসছিল না, কিন্তু মরতে যে বড় বেশি বিলম্ব করল সুবর্ণলতা।
কানুর ছেলের অন্নপ্রাশন ঠেকিয়ে ঠেকিয়ে 8 মাসে তুলেও যখন বিছানা থেকে তোলা গেল না সুবর্ণকে, তখন প্রবোধ নিজেই হাল ধরে ঘটার আয়োজন করল। নইলে লোক সমাজে যে মুখ থাকে না। সেই সময় অনেক সাধ্য সাধনা করে মেয়েদের নিয়ে এলো প্রবোধ। তারা আমোদ আহ্লাদে যোগ দিলেও মার কাছে ভার ভার হয়েই থাকলো। শুধু যা একটু প্রণাম, তাও তো শোয়া মানুষকে প্রণাম নিষেধ। বকুল বেচারা একবার দিদিদের দিকে আরেকবার মার দিকে ছুটোছুটি করতে লাগলো, পাছে কোনো এক পক্ষ চিরদিনের মতো বেঁকে বসে। কিন্তু বকুলের পরীক্ষা, বকুলের জলপানি পাওয়া, তার কি হলো? কিন্তু সে দুঃখের কথা থাক, পড়া আর এগুলো কইয়া তার। সুবর্ণই কারণ। সুবর্ণলতা পৃথিবীর দিক থেকে পিঠ ফিরিয়েছে, তবু যা বকুলকে এখনো খুব ঠেলে সরায়নি। বকুল যদি দুধটা সাবু টেনে দাঁড়ায়, হাত বাড়িয়ে নেয়, আর কেউ আনলেই তো বলে, রেখে যাও, খাবো। তবু মাঝে মাঝে সুবর্ণ খোঁজ নেয়, তোর লেখাপড়ার কি হলো? মাস্টারকে বিদায় করে দিয়েছি বুঝি? বকুল মনে মনে বলে, ভগবান মিথ্যে কথায় দোষ দিও না। মুখে বলে, অসুখ করেছে মাস্টার মশাইয়ের। সুবর্ণ আর কথা বলে না, চোখটা বোঝে। বুঝতে পারা যাচ্ছে এবার শেষ হয়ে আসছে। যে মানুষ চিরদিন শুধু কথাই বলেছে আর বলবো না প্রতিজ্ঞা করেও না বলে পারেনি, শুধু সংসারটি নিয়েই নয়, দেশ নিয়ে, দশ নিয়ে, সমাজ নিয়ে, সভ্যতা নিয়ে, রাজনীতি, ধর্মনীতি, পুরাণ উপপুরাণ সব কিছু নিয়ে কথা বলেছে, আর অপর কেউ তার বিপরীত কথা বললে তাল ঠুকে তর্ক করেছে। সে মানুষের যখন কথায় বিতৃষ্ণা এসেছে, তখন আর আশা করার কিছুই নেই। নেশাখোরের কাল সন্নিকট ধরা খায় তখন, যখন তার নেশার বস্তুটায় অনাসক্তি আসে। সুবর্ণলতার কথা নেই, এই অস্বস্তিকর অবস্থাটা নিয়ে ছটফটিয়ে বেড়ায় তার চিরদিনের সব দুর্বাক্যের শ্রোতা, সব অভিযোগের আসামি। কালীঘাটে পুজো মানত করে আসে সে, ঠনঠনিয়া কালীর খাড়া ধোয়া জল চেয়ে নিয়ে আসে। মাটির ভাঁড়টা বিছানাটার অদূরে নামিয়ে রেখে ভাঙা ভাঙা কাঁদো কাঁদো গলায় বলে, এইটুকু মাথায় বুলিয়ে খেয়ে ফেলো দেখি, কষ্টের উপশম হবে। উপশম হবে? সুবর্ণ বলে, রাখো, রেখে দাও। বেশিক্ষণ ওই রোগীর সামনে বসে থাকতে পারে না প্রবোধ, আসে যায়। আবার ঘুরে এসে বলে, অভক্তি করো না মেজবউ, একেবারে সদ্য খাড়া ধোয়া। সুবর্ণ একদিন উঠে বসে হাত বাড়িয়ে নিল জলটা। অনেকদিন পরে একটু হেসে বলল, তুমি আমায় খুব ভালোবাসো তাই না? তা প্রবোধ চমকে গেল বইকি। ভালোবাসার কথা তুলছে সুবর্ণ। চমকে গিয়ে এদিক ওদিক তাকালো, ধারে কাছে কেউ আছে কিনা দেখল। তারপর কাছে সরে এসে কাঁদো কাঁদো ব্যাকুল গলায় উত্তর দিল, এতদিন পরে এই প্রশ্ন তুমি করছো আমায়? মুখ ফুটে বলতে হবে সে কথা? না, সত্যি সুবর্ণ বদলে গেছে। হয়তো সুবর্ণ পৃথিবীকে ক্ষমা করে যাবে সংকল্প করেছে, তাই বলে উঠল না, না, মুখ ফুটে বলতে হবে না বটে, সারা জীবন কাঁটা ফুটিয়ে ফুটিয়ে তো সেটা জানান দিয়ে এসেছ। সুবর্ণ শুধু আরেকটু হাসল, তারপর বলল, না, বলতে হবে না অবশ্যই। তবে ভালোই যখন বাসো, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো না। শেষ ইচ্ছে? প্রবোধ গেঞ্জিটা তুলে চোখ মুছে তারপর বলে ওঠে, 100টা ইচ্ছের কথা বলো না তুমি মেজবউ। 100টা মনে আসছে না, আপাতত একটাই বলছি, মেজ ঠাকুরজিকে একবার দেখতে ইচ্ছে করে। মেজ ঠাকুরজি? তার মানে সুবালা? প্রবোধ যেন শূন্য থেকে আছাড় খায়। মেয়ে নয়, জামাই নয়, নাতি নাতনি নয়, ভাই ভাইপো নয়, দেখতে ইচ্ছে হলো কিনা মেজ ঠাকুরজিকে। তাজ্জব। তা তাজ্জব করার পেশা ওর বটে। বেশ, সেটাই হবে। তরবর করে বলে উঠল, প্রবোধ, এমন একটা আজগুবি ইচ্ছে যখন হয়েছে তোমার, তা সেই ব্যবস্থাই করছি।
প্রবোধের কথাটা অযৌক্তিক নয়। যে শুনল সুবর্ণর শেষ ইচ্ছে অবাকই হলো। আজগুবি ছাড়া আর কি? এত দেশ থাকতে 4টে ননদের মধ্যে কার একটা ননদকে দেখব, এই হলো একটা মানুষের জীবনের শেষ ইচ্ছে? এই আবদারটুকু করেছে মুখ ফুটে। তাও যদি সমবয়সী ননদ হতো, তাও যদি জলজলাট অবস্থা হতো, হাস্যকর। কিন্তু অভাগার ভাগ্যে বুঝি তুচ্ছ দুর্লভ। সেখানেও তো মস্ত বাধ্য। সুবলা যে তার শেষ দিকের মেয়েগুলোকে ঝপাঝপ যা তা বিয়ে দিচ্ছে। একটাকে চক্রবর্তীর ঘরে, একটাকে ঘোষালির ঘরে, একটাকে নাকি বারেন্দ্রর ঘরে, আবার শোনা যাচ্ছে ছোটটাকেও নাকি ওই রকম কি একটা ঘরে দেবে বলে তোড়জোড় করছে। শহুরে নয়, ফ্যাশানি নয়, পয়সাওয়ালাও নয়, তবে এত সাহস! দেশি গ্রামে বসে এত স্বেচ্ছাচার! মরুককে যা খুশি করুক গে। ছেলে মেয়ের বিয়েতে পোস্টে একটা পত্র দেওয়া ছাড়া যোগাযোগ তো ছিলই না। কে ওই রাবণের গোষ্ঠীকে এসো বসো বলে ডাকবে? আসতে যেতে ভাড়া গুনতে তো ফতুর হতে হবে। সবাই ভেবে রেখেছিল, অতএব এই পত্তরখানা এবার বন্ধ করতে হবে। কিন্তু এখন আবার এই সমস্যা, অথচ ঝপ করে কথা দিয়ে ফেলা হয়েছে মৃত্যুপথ যাত্রিনীর কাছে। তার উপায়? এই সমস্যার সমাধান করলো কানু। বলল, এ তো আর আপনি কোনো সামাজিক কাজে আনছেন না বাবা, এতে আর কি হচ্ছে? মা যখন মুখ ফুটে বলেছেন। ছেলের সমর্থন পেয়ে ভরসা পেল কানুর বাবা। অতএব সুবালা এলো। আনতে গেল ও বাড়ির বুদো, যে নাকি আশেপাশে সকলের ছাই ফেলতে ভাঙা কুলো। কানে পড়ে প্রবোধ নিচে খরচাপত্র ধরে দিয়ে অনুরোধ করে এলো তাকে। মেস জেঠির শেষ অবস্থা, তোমায় দেখতে চেয়েছে। এ খবর শুনে পর্যন্ত সেই যে কান্না শুরু করেছিল সুবালা, সে আর থামে না। চোখ মুছে মুছে আঁচলটা তার ভিজে সপসপে হয়ে উঠেছে। চোখ দুটো ফুলে লাল, আরো দুটো দাঁত পড়ে সারা মুখটায় যেন তার আজকাল হাস্যকর বিকৃতির একটা প্রতীক। কেঁদে আরো কিম্ভূত। বাড়ি ঢুকে প্রবোধের পায়ে একটা প্রণাম ঠুকে উতলে উঠে বলে, আছে? প্রবোধও উতলে বলে, আছে এখনো, তবে বেশি দিন থাকবে না। বেশিক্ষণ নয়, বেশি দিন, তবু ভালো। জ্ঞান আছে? তা টনটনে। ঠাকুর রক্ষে করো। কথা টথা বলছে? বলছে অল্প স্বল্প। অতএব একটু ঠান্ডা হয় সুবালা, চোখে মুখে জল দিয়ে রুগীর কাছে যাবার জন্য প্রস্তুত হয়। প্রবোধ চড়া গলায় বলে, মেয়েগুলোর অঘরে কুঘরে বিয়ে দিচ্ছিস শুনলাম। সুবালা ওর স্বভাবে কান্নায় ফোলা চোখেও হেসে ফেলে। অঘর কুঘর নয় মেস্তা, তবে সঘর নয়। তার মানেই তাই। তাই মতিচ্ছন্নের কারণ? কারণ আর কি? সুবালা দিব্যি সপ্রতিভ গলায় বলে, অভাবেই স্বভাব নষ্ট। হাতে নিয়ে কানা করি, ঘরে 1 ঘন্টা বিয়ের বুগ্গি মেয়ে। নিচু ঘরেরা অমনি হাতে নিয়ে গেল। গলায় দড়ি তোর, এর চেয়ে মেয়েগুলোকে গলায় পাথর বেঁধে পুকুরে ফেলে দিলেই হতো। সুবালা শিউরে উঠে বলে, দুগ্গা দুগ্গা, কি যে বলো মেজদা! আমার কুলনিগড়িটা ওদের প্রাণের থেকে বড় হলো। ভালো ঘরে পড়েছে, খেয়ে পড়ে সুখে আছে, এই সুখ। তাতে লোক আমায় এক ঘরে করে করুক। বোনের সম্পর্কে কোনো কালেও কোনো দায়িত্ববোধ না থাকলেও তার এই দুঃসাহসী কথায় খিচিয়ে ওঠে দাদা। এক ঘরে করে করুক, ভারী পুরুষার্থ হলো। অমূল্যটা বুঝি এমনই গাঢ় হয়ে গেছে আজকাল। সুবালা এই অপমান গায়ে মাখে না। শালা ভগ্নিপতি সম্পর্ক বলেই থাকে অমন। সুবালা তাই হেসে বলে, তা যা বলো। মোট কথা নিজের কুলের বড়ইটি নিয়ে বসে থাকবো, ওদের মুখ চাইব না। এত স্বার্থপর হতে পারলাম না মেস্তা। স্বঘরে কেউ কি আমার মুখ চাইল? আর আমার এসব কুটুমরা একেবারে পায়ের কাদা। যাকগে বাবা ওসব কথা। এখন যাকে দেখতে এসেছি বাড়ি তো খাসা করছে, মেজ বউয়ের ভোগে নেই। আরেকবার উতলে ওঠে সুবালা। আরেকবার সে জল ঘষে ঘষে মুছে ফেলে
দোতলায় উঠে যায় মেজদার পিছু পিছু। গল্পের সময় অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আসছিল এর 'ত্রয়োবিংশ পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হলো। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।